মেক্সিকোর ড্রাগ ওয়ার বা মাদক যুদ্ধ নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে ছবিটা আমাদের মাথায় আসে তা হল কিংপিনের, মানে এই জগতের সম্রাটদের। কিন্তু এই চরিত্রগুলো আসলে কারা, কিভাবে সাধারণ অবস্থা থেকে উঠে এসে তারা এত শক্তিশালী হয়ে ওঠে, আর তাদের শেষটাই বা কেমন হয়? চলুন আজ এই রহস্যময় জগতের গভীরে গিয়ে এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক। $25 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। একবার ভাবুন তো অঙ্কটা। এটা কিন্তু কোনো ছোটখাটো দেশের জিডিপি না। এটা ছিল শুধুমাত্র একজন নার্কো কিংপিন, আমাদো ক্যারিও ফুয়েন্তেসের সম্পত্তির পরিমাণ। তাও তার মৃত্যুর সময়কার একটা আনুমানিক হিসাব। শুধু এই একটা সংখ্যাই বলে দেয় তাদের ক্ষমতা আর প্রভাব ঠিক কতটা বিশাল ছিল। এই আমাদো ক্যারিও ফুয়েন্টেসেরই একটা দারুণ ইন্টারেস্টিং ডাকনাম ছিল এল সিনিয়র de los cielos, মানে আকাশের প্রভু। কেন এমন নাম জানেন? কারণ মাদক পাচারের জন্য তার নিজের একটা আস্ত জেট বিমানের বহর ছিল। মানে সে আকাশপথকে নিজের ব্যক্তিগত হাইওয়ে বানিয়ে ফেলেছিল। এই নামটা থেকেই বোঝা যায় তার অপারেশনটা ঠিক কত বড় আর তার চিন্তাভাবনা কতটা আলাদা ছিল। শুধু আকাশের প্রভুই নয়, আরও উদাহরণ আছে। যেমন ধরুন আরেক কিংপেন, মিগেল অ্যাঞ্জেল ফেলিক্স গালার্দোর কথা। তাকে তো মজা করে বলা হতো কোকেনের বিল গেটস। কেন? কারণ তার ব্যবসার পরিধি আর সম্পত্তির পরিমাণ ছিল এমনই বিশাল। আসলে তার সাম্রাজ্য এতটাই বড় ছিল যে তাকে এল পাড্রিনো বা গডফাদার নামেও ডাকা হতো, মানে সে ছিল বসদেরও বস। তো প্রশ্নটা হলো, এই লোকগুলো, এই গডফাদার বা আকাশের প্রভুরা, তারা কিভাবে এতটা ক্ষমতাশালী হয়ে ওঠে? তাদের শুরুটা কিন্তু এমন ছিল না। বেশিরভাগেরই শুরু হয়েছিল একদম সাধারণ অবস্থা থেকে, অনেক সময় চরম দারিদ্র্যের মধ্যে দিয়ে। চলুন এবার আমরা তাদের ক্ষমতার পথে যাত্রা সেই শুরুর গল্পটা একটু দেখি। দেখুন, মেক্সিকোর পরিস্থিতিটাই কার্টেলগুলোর জন্য একটা উর্বর ক্ষেত্র তৈরি করে দিয়েছিল। যেমন 2006 থেকে 2010 সালের মধ্যে দেশের দারিদ্র্যের হার 35% থেকে বেড়ে 46% পৌঁছেছিল। মানে 5 কোটিরও বেশি মানুষ চরম বা মাঝারি দারিদ্র্যের মধ্যে বাস করত। তার ওপর ছিল একটা অকার্যকর শিক্ষা ব্যবস্থা। তো যখন ভালো চাকরি নেই, পড়াশোনার সুযোগ নেই, তখন অপরাধী চক্রগুলোই তরুণদের কাছে একটা বিকল্প রাস্তা হিসেবে হাজির হয়। কিন্তু সবচেয়ে অবাক করার মতো আর সত্যি বলতে গেলে সবচেয়ে বিদ্রুপাত্মক বিষয়টা কি জানেন? ইতিহাসের সবচেয়ে কুখ্যাত 2 মাদক সম্রাট মিগেল অ্যাঞ্জেল ফেলিক্স গালার্দো আর এল মেনচো দুজনেই তাদের কেরিয়ার শুরু করেছিল পুলিশ অফিসার হিসেবে। একজন ফেডারেল পুলিশ এজেন্ট আর একজন রাজ্য পুলিশ অফিসার। ভাবা যায়, রক্ষকই যখন ভক্ষক হয়ে ওঠে, এটা আসলে মেক্সিকোর সিস্টেমের ভেতরের গভীর সংকটটাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো এই সাধারণ অবস্থা থেকে তারা কিভাবে $বিলিয়ন অপরাধ সাম্রাজ্য গড়ে তুলল? তাদের সাফল্যের পেছনে শুধু কিন্তু নৃশংসতা বা সহিংসতা ছিল না, এর সাথে মিশেছিল অসাধারণ ব্যবসায়িক বুদ্ধি আর নতুন নতুন উদ্ভাবনের এক ভয়ঙ্কর কম্বিনেশন। চলুন এবার তাদের এই সাম্রাজ্য তৈরির কৌশলগুলো একটু কাছ থেকে দেখি। তাদের বিজনেস মডেলটা ছিল খুবই স্মার্ট, যদিও ভয়ঙ্কর। দেখুন, শুরুতে তারা ছিল মূলত ট্রান্সপোর্টার, মানে কলম্বিয়ান কার্টেলগুলোর কোকেন আমেরিকায় পৌঁছে দিত আর তার বদলে নগদ টাকা পেত। কিন্তু আসল খেলাটা শুরু হলো তখন যখন তারা ক্যাশ টাকার বদলে পেমেন্ট হিসেবে কোকেনের একটা অংশ নিতে শুরু করল, প্রায় 35 থেকে 50% পর্যন্ত। এই একটা সিদ্ধান্তই তাদের নিছক পাচারকারী থেকে একটা বিশাল ডিস্ট্রিবিউশন সাম্রাজ্যের মালিকে পরিণত করে দিল। যেমন আমরা আগেই যার কথা বলছিলাম, আকাশের প্রভু আমাদো ক্যারিও ফুয়েন্তেস, সে তো লজিস্টিক্সের খেলাটাই পাল্টে দিয়েছিল। নিজের ব্যক্তিগত জেট বিমানের বহর ব্যবহার করে সে এমনভাবে মাদক পাচার করত যা অন্য কার্টেলগুলোর কাছে ছিল কল্পনারও বাইরে। এই কারণেই সে প্রতিযোগীদের থেকে সব সময় কয়েক ধাপ এগিয়ে থাকত। আবার অন্যদিকে ওয়াকিন এল চাপো গুজম্যানের কথা ভাবুন। তাকে তো বলা যায় অপরাধ জগতের এক ইঞ্জিনিয়ার। মাইল মাইল লম্বা অত্যাধুনিক সব সুড়ঙ্গ বানিয়েছিল সে, শুধু মাদক পাচারের জন্য না, সর্বোচ্চ নিরাপত্তা থাকা জেল থেকে পালানোর জন্য। তার এই পরিকাঠামো তৈরির ক্ষমতাটা কর্তৃপক্ষের কাছে রীতিমতো একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু এই উদ্ভাবন আর বুদ্ধির খেলাকে যে এক ভয়াবহ নতুন মাত্রায় নিয়ে যায়, সে হল এল মেনচো আর তার কুখ্যাত সিজেএনজি কার্টেল। তারা আর লুকিয়ে ছুরি কাজ করত না, তারা সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে। আর এর সবচেয়ে বড় প্রমাণ হল 2015 সালের সেই ঘটনাটা, যখন তারা রকেট লঞ্চার দিয়ে মেক্সিকান সেনাবাহিনীর একটা হেলিকপ্টার নামিয়ে ফেলেছিল। ভাবুন একবার, একটা অপরাধী চক্র সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করছে।
কিন্তু এত ক্ষমতা, এত অর্থ, এত উদ্ভাবন, এর পরও একটা জিনিস নিশ্চিত ছিল, আর সেটা হলো তাদের পতন। আর সেই পতনগুলোও ছিল তাদের উত্থানের মতোই নাটকীয়, প্রায়শই সহিংস এবং কখনো কখনো খুবই অদ্ভুত। চলুন এবার এই সম্রাটদের রাজত্বের শেষ অধ্যায়টা দেখা যাক। শেষ পর্যন্ত কিন্তু কেউই টিকতে পারেনি। গডফাদার ফেলিক্স গালার্দো ধরা পড়েন একজন ডিইএ এজেন্টকে হত্যার অভিযোগে। আকাশের প্রভু ফুয়েন্তেজ মারা যান নিজের চেহারা পাল্টানোর জন্য প্লাস্টিক সার্জারি করতে গিয়ে। এল চাপো এখন আমেরিকার এক সুপারম্যাক্স জেলে বন্দী। আর এল মেনচোরো শেষ পর্যন্ত সামরিক অভিযানে নিহত হওয়ার খবর পাওয়া যায়। এটাই হয়তো নিয়ম, কোনো সাম্রাজ্যে চিরস্থায়ী হয় না। আর এই পতনের সাথে জড়িয়ে থাকার নিষ্ঠুরতার একটা ভয়ঙ্কর উদাহরণ হল আমাদো ক্যারিও, সেই সার্জেনদের পরিণতি। যে ডাক্তাররা তার প্লাস্টিক সার্জারি করেছিলেন তাদের মৃতদেহ পরে পাওয়া যায় কিভাবে? স্টিলের ড্রামের মধ্যে, কনক্রিটে জমানো অবস্থায়। তাদের শরীরে ছিল ভয়াবহ নির্যাতনের চিহ্ন। এই একটা ঘটনাই দেখিয়ে দেয় যে এই জগতে ব্যর্থতার একমাত্র শাস্তি হল মৃত্যু। আর এখানকার প্যারানয়া ঠিক কোন পর্যায়ে পৌঁছাতে পারে। তো একজন কিংপিনের পতন হল, তার মানে কি সব সমস্যার সমাধান হয়ে গেল? মাদক যুদ্ধ কি শেষ হয়ে গেল? বাস্তবতা কিন্তু ঠিক এর উল্টো। একজন নেতার পতন প্রায়ই সংঘাতকে আরও বাড়িয়ে তোলে। চলুন দেখা যাক তাদের রেখে যাওয়া উত্তরাধিকারটা কি, আর কেন এই যুদ্ধটা আসলে কখনো শেষই হতে চায় না। এর পেছনের কারণটাকে বলা হয় হাইড্রা এফেক্ট। সেই যে পৌরাণিক প্রাণী হাইড্রা, যার একটা মাথা কাটলে দুটো নতুন মাথা গজিয়ে উঠত, ঠিক সেরকম। যখন একজন বড় কার্টেল নেতাকে সরানো হয় তখন তার জায়গার একটা ক্ষমতার শূন্যতা তৈরি হয়। আর সেই শূন্যস্থান দখল করার জন্য ছোট বড় একাধিক প্রতিপক্ষ একে অপরের সাথে লড়াই শুরু করে। ফলাফল, সহিংসতা কমার বদলে উল্টো আরও বেড়ে যায়। আর এই হাইড্রা এফেক্টের বাস্তব উদাহরণ কিন্তু আমাদের সামনেই আছে। দেখুন, ১৯৯৭ সালের জুলাই মাসে আকাশের প্রভু আমাদো ক্যারিও মারা গেলেন। ঠিক তার পরের মাসেই তার এলাকা দখলের জন্য ভয়াবহ এক রেস্তোরাঁ গণহত্যা হল। আবার ভাবুন ২০১৭ সালের কথা। এল চাপোকে আমেরিকার হাতে তুলে দেওয়ার পর তার সিনালোয়া কার্টেল দুর্বল হয়ে পড়ল। আর সেই সুযোগেই এল মেনশোর সিজেএনজি মেক্সিকোর সবচেয়ে প্রভাবশালী এবং হিংস্র শক্তি হিসেবে উঠে এলো। একটার পতন আরেকটার উত্থান, এই চক্র চলতেই থাকে। তাহলে সবশেষে একটা খুব জরুরি প্রশ্ন এসেই যায়। যদি একজন কিংপিনকে ধরা বা সরিয়ে দেওয়ার ফল হয় আরেকজন, হয়তো আরও বেশি শক্তিশালী আর হিংস্র কিংপিনের জন্ম, তাহলে এই যুদ্ধ শেষ হওয়ার উপায়টা কি? এটা কি আদৌ কখনো শেষ হবে, নাকি আমরা কেবল এক অন্তহীন সহিংসতা চক্রের মধ্যেই ঘুরপাক খেতে থাকব? প্রশ্নটা সত্যিই ভাবনার।